হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পি ব্লকের 15 নম্বর গ্রুপ নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের সিরিজ চলতেছে। তো প্রিভিয়াসলি আমরা পি ব্লকটার আমরা 13 14 গুলো দেখছি, এস ব্লকগুলো দেখছি। তো আমরা আশা করব যে সিরিয়ালি তুমি দেখো। আর এই সবগুলো ভিডিও ইউটিউবেও আছে। তুমি কেমিস্ট্রি উইজার্ড লিখে সার্চ দিলেও তুমি পাওয়া যাবে। তো এখন আমরা আজকে গ্রুপ গ্রুপ নাম্বার 15। খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যদি বলি ইম্পর্টেন্স, আমি যদি এটা বলি ইম্পর্টেন্স সব জায়গায়। এটা তোমার এসএসসি তে অনেক ইম্পর্টেন্ট অবভিয়াসলি। ওকে, এসএসসি প্লাস আমার এডমিশন, দুটার জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট। একটু মনে রাখবা। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। এসএসসি বলো আর এসএসসি বলো, দুটার জন্য এই ব্লকটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে না অনেক ধরনের কোশ্চেন আসে। ওকে, তো এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক বেসিক জিনিস আছে এবং অনেক কিছু বলতে গেলে আছে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট। পি ব্লক আসলে পুরোটাই ইম্পর্টেন্ট, বা এর মধ্যে 15 গ্রুপটা অনেক 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 ইম্পর্টেন্ট। তো এখন যদি আমরা আসি, তো কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, তোমরা বোঝার ট্রাই করো। তো এখানে ফার্স্টে পি ব্লকের মধ্যে কারা কারা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো নরমাল জিনিস তোমরা আগেই হয়তো জানো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, বিসমাথ। তো নামগুলো কিভাবে মনে রাখতে হয় সেটার একটা লেকচার আমি দিয়ে রাখছি। পুরো হোল পিরিয়ডিক টেবিল কিভাবে তুমি মনে রাখতে পারবা, ওটা দয়া করে তুমি ইউটিউবে যে দেখতে পারবা। আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নিবা কিভাবে। আমি একটু মনে করে দিই সেটা কি ছিল। নজু পাগলা আসবে সোমবার বিকেলে, একটা শর্টকাট ট্রিক শিখছিলাম যেটাতে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, ওকে। তারপর এটার নাইট্রোজেন পরিবার। ওকে, এটার একটা খুব ইম্পর্টেন্ট নাম আছে, সেটা আমার নাম কি, নিকটোজেন। ওকে, এটা আরেকটা নাম আছে, তুমি বইয়ে পাবা, সেটা নিকটোজেন। নিকটোজেন। ওকে, এটা আসলে কি, এটা আমাদের শ্বাসরোধী। ওকে, এটা বাংলা ওয়ার্ডটা আমার শ্বাসরোধী বা নিকটোজেন। এটা ইংলিশ নামটা মনে রাখবা, ইংলিশ নামটা দেখে রাখো। বানানটা একটু অন্যরকম ভাবে পি দিয়ে শুরু হয়। ওকে, বাট এটার নামটা প্রায় আসে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, এখন এগুলোর আমার যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমার লাস্টে যেটা শক্তি স্তরে NH2 NP3। ওকে, এগুলো আমরা যখন ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা আমরা পড়ে ফেলেছি। তো এখন দেখলে আশা করি বুঝার কথা। তো অবভিয়াসলি বলবো আগের লেকচার গুলো দেখে তারপরে আসতে, তাহলে তোমার বুঝতে অনেকটা সহজ হবে। হুট করে আসলে তোমার একটু কঠিন লাগতে পারে। ওকে, তো এই বিন্যাস দ্বারা আসলে কি বোঝায়, এখানে যতগুলো গ্রুপ আমরা যতগুলো মৌল দেখতে পাচ্ছি প্রত্যেকটারই তুমি যদি লাস্টে ইলেকট্রন বিন্যাসটা দেখো, ও লাস্টে এরকম একটা ফরম্যাট থাকবে। ওকে, 2 আর 3 যোগ করলে কত হয়, 5। সেই 5 থেকে আসলে কি 15। ওকে, আমরা যে ইলেকট্রন বিন্যাস শিখে আসছি তখন তোমরা ইজিলি বুঝতে পারতেছো, সেখান থেকে আমাদের এটা আসছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা কিন্তু আসে, ইলেকট্রন সাধারণ বিন্যাসটা কোনটা হবে, এই যে এটা। ওকে, এটা কি মুখস্থ করার জিনিস না, এটা একদম মনে রাখার বোঝার জিনিস। ওকে, আর বুঝাই ফেলছি আমি আগেই। ওকে, আর ট্রাই রিপিট করতেছি না, আই থিঙ্ক তোমরা এটা বুঝবা, নরমাল একটা জিনিস। তো আমি রিপিট করে, এখানে কি লাস্টে এস আর পি থাকতে হবে, কারণ এটা পি ব্লক অবভিয়াসলি। আর এখানে এন বলতে কি বোঝায়, শক্তি স্তর, মানে লাস্ট একে দুইটার ভ্যালু আমার একই হতে হবে, এবং লাস্টেরটা দেখতে এখানে 2 আর এখানে 3 থাকবে। ওকে, বিষয়টা এরকম। ওকে, যাই হোক। তারপর সমযোজিততা বা সমযোজিততা 3 বা 5। এটার মানে কি, তার মানে ভ্যালেন্সি গুলা, এদের যতগুলা মৌল আছে এদের প্রত্যেকটার ভ্যালেন্সি 3 আর 5 হইতে পারে। ওকে, কোনটা 3, কোনটা 3 5 দুইটা হইতে পারে, কোনটা শুধু 5, এরকম আমাদের আছে। তো এটাই আমরা পড়বো পরবর্তীতে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এই বেসিক গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তারপরে আমরা আসি এদের বিভিন্ন রকম রিঅ্যাকশন। ওকে, এই গ্রুপটাতে আমরা যে ফুল অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়ের মধ্যে আমরা কি শেখাচ্ছে, ভৌত ধর্ম আর আমার রাসায়নিক ধর্ম, মনে রাখবা। ওকে, ভৌত ধর্ম কোনগুলা, সেগুলো ঘনত্ব, ডেনসিটি, এই জিনিসগুলো। এরপর রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কোনগুলা, সেটা আমাদের রিঅ্যাকশন গুলা। তো আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন ওই থেকেই আসে, রিঅ্যাকশন গুলা। তো এদের ভৌত ধর্ম যদি আলোচনা করি, কি রকম এদের ভৌত ধর্ম, অবভিয়াসলি এটা অধাতু সবগুলো, নাইট্রোজেন গ্যাস। ওকে, তারপর আর্সেনিক, এখানে আমার ধাতু উপধাতু মিলায় আছে। ওকে, এবং নিচের দিকে যত যাইতে থাকবা তত আমরা ধাতু পাবো, আর উপর দিকে যত তুমি অধাতু পাবা। এখন এগুলো আমার ভৌত ধর্ম, খুব এটা প্যারা নাই, খুব একটা কোশ্চেন তেমন একটা আসে না। এখানে বেশিরভাগ কোশ্চেনটা আসে আমাদের রিঅ্যাকশন। এখানে অনেক বিক্রিয়া আছে, হাজারো রকম বিক্রিয়ার রিঅ্যাকশন আছে, সেইগুলোই আমাদের খুব ভালো মতনে বুঝতে হবে। তো এখন এইগুলা কাদের সাথে রিঅ্যাকশন করে। ওকে, এই যে নাইট্রোজেন, আর্সেনিক, তারপর এসবি সবগুলো দেখলাম। ওকে, এগুলো কাদের, বিসমাথ, এগুলো কাদের সাথে বিক্রিয়া করে। তো সেটারই আমরা আগের লেকচার গুলো দেখছি, মোটামুটি একটা কমন জিনিস আছে, সবার একই রকম বিক্রিয়া। সেগুলো কারা ছিল, হ্যালোজেন, পানি, তারপর অ্যাসিড, এই যে এগুলা, তারপর অক্সিজেন, এগুলোর সাথে রিঅ্যাকশন। তোমাকে এই রিঅ্যাকশন গুলো দেখাতে হবে। তবে এসএসসি বা এডমিশনে কিরকম কোশ্চেন আসে, বলবে যে এদের রাসায়নিক ধর্মগুলো শো করো, বা এদের সাথে বিক্রিয়াগুলো করো, তোমাকে এমসিকিউ টাইপ থাকবে। বুঝতে পারছো? তো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার একটু মিস দেওয়া যাবে না। তো আমি যে একটু আগে যেতে চাই, এগুলো কাদের সাথে রিঅ্যাকশন আমি বলি, এখানে কাদের সাথে রিঅ্যাকশন করতে পারবে, ওই তো আগের গুলো আমরা যেটা শিখছিলাম, অক্সিজেন শিখছিলাম, পানির সাথে হাইড্রোলাইসিস, এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পানির সাথে যত রিঅ্যাকশন আছে অনেক ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে আমার হ্যালোজেন, যেটা হচ্ছে X2 দ্বারা বোঝায়। হ্যালোজেন বলতে কারা বোঝায়? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, এরা হচ্ছে হ্যালোজেন। ওকে, 17 নম্বর গ্রুপ, সেটা আমরা একটু পরেই পড়বো। এদেরকে হচ্ছে হ্যালোজেন বলে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এটা তাও আরেকবার, যে তোমরা ভুলে না যাও। এটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিনের সাথে রিঅ্যাকশন তেমন হবে না। ওকে, দ্যাটস আর লেখা মানে হচ্ছে এটা টেক্সট পাবা না। আয়োডিন, ব্রোমিন, ওকে, এই যে এগুলা আমার এটার ভিতরে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের আর রিঅ্যাকশন আছে, আর রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে তারপর হচ্ছে তোরা এসিড বলতে আসলে কি? HCl টাইপ রিঅ্যাকশন বা এসিড বা ক্ষার, KOH নিলাম একটা ক্ষার। ওকে, তো এইগুলা মোটামুটি হচ্ছে আমাদের এইগুলাই। ওকে, এগুলো আমরা দেখছিলাম মোটামুটি এরকম। তো আরো কিছু হইতে পারে, তোমার বই যেগুলো আছে সেগুলো একটু মুখস্থ করার ট্রাই করবা। ওকে, এখন আমরা চলে আসি ফার্স্টে হচ্ছে আমাদের কি আছে? ফার্স্টে হচ্ছে আমাদের হ্যালাইড গঠন। হ্যালাইড আসলে কারা? ওই X2। ওকে, মানে গ্রুপ 17 যারা, ওদেরকে হ্যালোজেন বলে। ওকে, ওদের দ্বারা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে যে রিঅ্যাকশন গুলো হবে, মানে ওরা রিঅ্যাকশনে থাকে যদি, তাহলে ওরা দ্বারা হ্যালাইড গঠিত হয়। মানে হ্যালাইড গুলো দেখতে কেমন হয়? হ্যালাইড কোনো একটা সাথে তারা যুক্ত হয়ে যাবে। এই যে খেয়াল করো এই জায়গাটা, এই যে দেখো পাশে তারা যুক্ত হয়ে গেছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, যেমন হচ্ছে NCl3, এটা কি? সোডিয়াম ক্লোরাইড। ওকে, আইড, হ্যালাইড এখান থেকে আমাদের আসছে। ওকে, যেমন এরকম গঠন করবে। ওকে, এটা আর কি লিখছে। ওকে, এখানে আমার বিষয়টা কি আছে? দ্বিতীয় শক্তি স্তরের মৌল হচ্ছে, এখানে আমার কি শিখতেছে? এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন এটা দেখতেছে। ওকে, সবগুলো দেখতেছি না, আমরা শুধু নাইট্রোজেন হ্যালাইডটা দেখতেছি, সবগুলো মোটামুটি একই রকম মানে গঠন করে। তো নাইট্রোজেনের স্পেশালিটি কি? এখানে হচ্ছে তোর নাইট্রোজেন 2 এর মধ্যে শেষ, ওদের কোনো ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই, বুঝতে পারতেছো? মানে কোনো ডি অরবিটাল এক্সিস্ট করে না। আর হচ্ছে কি হয়েছে, ওরা হচ্ছে এই কারণে তারা মাত্র হচ্ছে 3 হ্যালাইড পর্যন্ত গঠন করতে পারে। মানে হচ্ছে 3 হ্যালাইড বলতে কি বোঝায়? এখানে 3 দেখতে পারতেছো, 3। ওকে, NCl5 হচ্ছে না, NCl3 হচ্ছে, NF3 হচ্ছে, 5 হচ্ছে না। এখন এগুলো কেন হয় না, এটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, আসতেছে সামনে। তারপরে হচ্ছে এখানে লিখছে যে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই জিনিসটা মনে রাখবা। এইটা হচ্ছে কিছুটা বিস্ফোরণ প্রবণ এরা, NCl3, NBr3 আর হচ্ছে আয়োডাইড। ওকে, নাইট্রোজেন আয়োডাইড, এগুলা হচ্ছে কি আমাদের বিস্ফোরণ প্রবণ। আর হচ্ছে NF3, এটা হচ্ছে কি আমাদের সুস্থিত। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। তোকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা বা এগুলো আছে সবগুলো আমি আনার ট্রাই করছি, আর এখানে সবগুলা বিক্রিয়া লিখে দিয়েছি যতগুলো ইম্পর্টেন্ট। তো সব মোটামুটি গোছানো আছে। ওকে, তুমি এটা দেখলে হচ্ছে এনাফ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে কি ফসফরাসের হচ্ছে, এরপরে আমাদের এই গ্রুপে আমাদের ফসফরাস আছে। মেইনলি হচ্ছে এই গ্রুপের নাইট্রোজেন, ফসফরাস দুইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে কোশ্চেনটা বেশি আসে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে কি আসছে দেখো, এখানে আমাদের হচ্ছে এটা কি তৃতীয় পর্যায়ের মৌল, ওর কিন্তু ডি অরবিটাল আছে। তো ডি অরবিটাল থাকার কারণে ওর আকার বেশ বড় হয়ে যায় এবং বিভিন্ন রকম সুবিধা পাবে। ওকে, এখন এটাতে আমার কি হয়, 3 এবং 5 দুইটাই হচ্ছে আমি এখানে দেখতে পারবো। ওকে, তার সমযোজিতা করতে পারবো, তার মানে এখানে তার যোজনীটা চেঞ্জ হয়। এখন কি হয় আমি একটু দেখাই। ফসফরাস কত? 15। ওকে, ফসফরাস হচ্ছে আমার প্রোটন কত? 15। আই থিংক এটা তো জানো। এখন আমি ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2 2s2 2p6 3s2। ওকে, তাহলে এখন কয়টা গেল আমার? হচ্ছে 4 10 12, 3d যাবে 4s। ওকে, সরি 3d লিখে বলছি আমরা, আগে p তো দিয়ে নেই। 3p যাবে 3p6, তারপরে হচ্ছে আমাদের 3d আছে আর 4s আমার ধরি যাই, তাহলে হচ্ছে দেখি আমার এত পর্যন্ত যাবে না, তাহলে হচ্ছে আমার 4 10 12 আর সরি আমরা হচ্ছে বেশি লিখে ফেলছি, 12 আর হচ্ছে এখানে আমাদের হবে হচ্ছে গিয়ে 3। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে 15টা হয়ে গেল না? 10 12 13 14 15। ওকে, 15টা হয়ে গেছে। এখন ওরা 3 আর 5 সমযোজিতা বলতে আসলে কি বোঝাচ্ছে? যোজনী হচ্ছে ব্যালেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে এটা জানার জন্য আমাদের বলি ব্যালেন্স আসলে কি, ব্যালেন্স বন্ড, ব্যালেন্স শেল। ওকে, ব্যালেন্স শেল কি? লাস্টের যে শক্তি স্তর। ওকে, ওইখান থেকে তো লাস্টে আমাদের n এর ভ্যালু সর্বোচ্চ কত দেখো তো? 3। ওকে, আমাদের 4 কিন্তু আর নাই, এটা আর নাই। ওকে, কিন্তু একটা ডি অরবিটাল ঠিকই আছে। ওকে, তো এইটা আমাদের হচ্ছে লাস্ট n এর ভ্যালু। তার মানে কি লাস্টে এইখানে আমার কতগুলো ইলেকট্রন আছে সেটা মিলে আমার একটা ব্যালেন্স আসবে। তো এখানে আমার টোটাল ইলেকট্রন কয়টা দেখতেছো তুমি বলো তো? 3 তে কয়টা আছে? 0 আছে। তাহলে 2 আর 3 যোগ করলে 2 প্লাস 3 যোগ করলে আমার আসে 5। তাহলে 5 হচ্ছে আমার একটা ভ্যালু। ওকে, তাহলে 5 হচ্ছে আমার একটা ব্যালেন্স ভ্যালু। তো ওকে, বুঝতে পারছো? তার মানে সে 5 জনের সাথে সে বন্ধন গঠন করতে পারবে, এটা একটা পাইলাম। তো বিষয়টা কি এরকম দেখেই হয়ে যায়? আসলে এরকম না, আরেকটু আমরা ইলেকট্রন বিন্যাস করি। সেটা হচ্ছে আমরা একটা বক্স গুলো আঁকি। বক্স গুলা যদি আঁকি, এখানে একটা, এইখানে একটা,
আর এখানে যদি আমরা রাখি, এখানে আছে আমার 3টা আছে, 3টা কিভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। আর হচ্ছে আমার ডিতে থাকবে 1 1 2 3 4 5। ওকে, এটা ফাঁকা। বুঝতে পারছো জিনিসটা কিন্তু আমার এরকম হয়ে রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার ব্যালেন্স আসলে ডিপেন্ড করে তুমি কয়টা বিজোড় ইলেকট্রন আছে। ওকে, কারণ বিজোড় ইলেকট্রন গুলাই সে হচ্ছে বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে, মানে বিভিন্ন রকম তার কারোর সাথে বন্ধন অ্যাটাক করতে পারবে। তো এখন এখানে বিজোড় কয়টা ছিল? ফার্স্টে কিন্তু আমার বিজোড় ছিল মাত্র হচ্ছে 3টা। খেয়াল করো, এখানে আমার বিজোড় আছে 3টা। ওকে, তাহলে এই মুহূর্তে তার ব্যালেন্স কয়টা? ব্যালেন্স হচ্ছে আমার 3। মনে রাখো, এই মুহূর্তে তার ব্যালেন্স হচ্ছে 3, তার মানে সে 3টা কারোর সাথে যোগ হতে পারবে। এই কারণে খুব ইজিলি PCl3 ইজিলি গঠন হতে পারবে। দেখো এখানে কয়টা আমার যোগ হয়েছে? 3টা আসলে। ওকে, এই হচ্ছে আমার PCl3 হচ্ছে আমার খুব ইজিলি গঠন হয়ে যাবে। কিন্তু এখন দেখো আমার এখানে কি হবে, একটা জিনিস মনে রাখবা, সেটা কি? উত্তেজিত স্তর, এটা মনে রাখবা। ওকে, আমরা আগে পড়াইছি, আমি আগে ব্যাখ্যা করছি, আবারও বলতেছি, যদি সে একটু এক্সাইটেড হয় তখন কি হতে পারে? এক্সাইটেড কখন হয়? যখন সে রিঅ্যাকশন করা স্টার্ট করে তখন সে এক্সাইটেড হয়। এক্সাইটেড হইলে মানে উত্তেজিত হয়, তখন যদি n এর ভ্যালু আমার সেম থাকে, ওকে, তাহলে সে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। বুঝতে পারছো কথাটা? n এর ভ্যালু কিন্তু সেম হইতে হবে। এখানে n এর ভ্যালু, এখানে n এর ভ্যালু, এখানে n এর ভ্যালু সেম না? সেম। দ্যাটস ওয়াই সে ট্রান্সফার করতে পারে। এখানে কি ফাঁকা আছে না একটা? খেয়াল করো, এখানে কিন্তু পুরো স্টেজই ফাঁকা। তখন কি করতে পারবে সে? ধরো এই ইলেকট্রনটা এখানে পাঠাই দিতে পারবে। কথাটা বুঝতে পারছো? জিনিসটা বুঝছো কি বুঝো নাই? এই জিনিসটা যদি আমার একই হয় তাহলে সে পাঠিয়ে দিতে পারবে। কিন্তু ওয়ান এন্ড অনলি হচ্ছে অবস্থান্তরমূলক যেগুলা, ওকে, ওইখানে একটু ব্যতিক্রম হয়। n এর ভ্যালু যদি সেম না হয় তাও পাঠাইতে পারে, ওগুলো আমরা শিখবো। ওকে, তো এখন ধরো হচ্ছে হয়তোবা সে পাঠাইছে, অথবা কি হতে পারে সে এখানে একটা পাঠাইছে, তো তারটা এখানে আসছে, যে কোনো একটা কিছু হইতে পারে। ওকে, আমাদের অ্যাজাম্পশন আপাতত কেমিস্ট্রি যতটুকু আবিষ্কার করছে সেই অনুযায়ী আমি বইতে যতটুকু পড়ছি, তো সেই অনুযায়ী হচ্ছে তোমার মেইন কথা হচ্ছে একটা ধাপান্তরিত করবে। ওকে, তাহলে সে হচ্ছে কি এখান থেকে আমি ধরলাম, এইটাই ধরলাম, এখানে ধাপান্তরিত করে দিল। তাহলে এখন কি হয়ে যাবে বলতো? যদি এটা এখানে ধাপান্তরিত করে দেয় তাহলে দেখো তো, তাহলে হচ্ছে আমার এখানে আমার একটা হয়ে যাবে না? এখন নতুন আমার হয়ে গেল কয়টা? একটা। ওকে, আর এটা আমার এখানে চলে আসলো আরেকটা। ওকে, তাহলে এই অবস্থায় তার কয়টা বিজোড় ইলেকট্রন হয়ে গেল? দেখো তো কয়টা হইলো? 5টা কি হয়েছে? একটু খেয়াল করো তো। 1 2 3 4 5। তাহলে এখন এই পর্যন্ত আমার বিজোড় ইলেকট্রন হচ্ছে আমার 5টা। ওকে, তাহলে নতুন ভ্যালেন্সি কয়টা হলো? 5টা। বুঝতে পারছো? এটাই লিখছে 3 ও 5 উভয় হচ্ছে সমঝোতা হ্যালাইড গ্রহণ করতে পারে। ওকে, আচ্ছা, এখন এখানে কয়েকটা রিঅ্যাকশন আছে, P4 আর হচ্ছে কি আমাদের Cl2। ওকে, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার দুইটা রিঅ্যাকশন। ওকে, এখন এই দুইটা রিঅ্যাকশন আমাদের যেটা একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের কি গঠন করে, একটা এক এক রকম হচ্ছে প্রোডাক্ট টাইপ হচ্ছে গঠন করবে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের একটু রিঅ্যাকশন আমাদের দেখতে হবে। ওকে, ওকে, এখন এটার ইয়াটা কি হবে? এটা হচ্ছে, এটা যদি গঠন করো, এটা হচ্ছে আমার 4PCl3 হয়, আর এটা হয় হচ্ছে আমার 4PCl5। ওকে, একটু কাইন্ডলি হচ্ছে না, এটা একটু মনে রাখবা। ওকে, এই বিক্রিয়াগুলো হচ্ছে একটু মনে রাখা কঠিন হয়, এগুলো প্রায় আসে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তারপর হচ্ছে আমি ওভারঅল হচ্ছে পি এর যতগুলো বিক্রিয়া ছিল ফসফরাসের, ওকে, P4 ফসফরাস কি হইতে পারে? P4 P8 এগুলো হইতে পারে। ওকে, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস, এগুলো অনেক নাম আছে, তো এটা নিয়ে আমি খুব একটা আলোচনা করতেছি না। আমার যে সামনে একটা কোর্স আসতেছে সেখানে আমি হচ্ছে আলোচনা করবো, তো ফ্রিতে বুঝলে আমি এখানে দিব না কিছু। তো হচ্ছে গিয়ে যতটুকু দেওয়া আছে মোটামুটি এনাফ আই থিঙ্ক। তো এখানে আমার মেইন কয়েকটা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা রিঅ্যাকশন দেওয়া আছে, তোমার বইয়ে মোটামুটি তোলা আছে, এগুলো পড়লে পরীক্ষার মধ্যে 100% কমন আমি বলবো। ওকে, এখানে হচ্ছে আমার কি দেওয়া আছে? একটা অক্সিজেনের P2O5, এটা হচ্ছে একটা ফসফরাসের অক্সাইড। ওকে, আর এটা কি? এটা হচ্ছে আমাদের ফসফিন গ্যাস, মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফসফিন গ্যাস। ওকে, তো আর এটা কি? পানির সাথে বিক্রিয়া অক্সাইড গুলার। ওকে, ফসফরাসের অক্সাইড এখানে তুমি বুঝে বলতে পারছো, দুইটা হচ্ছে অক্সাইড, একটা P2O3 আর একটা হচ্ছে P2O5, এছাড়া তেমন একটা অক্সাইড তুমি আর অক্সাইড নাই আসলে, দুইটা স্টেবল অক্সাইড। আর এখন বিক্রিয়াটার মজার বিষয়টা কি? এই বিক্রিয়াগুলো আগেও দেখছিলাম আমরা। ওকে, মনে আছে? কম পানি অল্প পানি, তোমার হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, এটা পড়ছিলাম মনে আছে? ওইটা আগে মেটাবোরিক অ্যাসিড, অর্থোবোরিক অ্যাসিড, এটাও ঠিক সেম টু সেম। ওকে, কম পানি বেশি পানি, সেই অনুযায়ী হচ্ছে আমাদের এটাও আগানো
আগানো আছে। আচ্ছা, এখন এটার নাম কি? মেটাফসফরিক। ওকে, এটার যে নামটা বলি, এটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। আর এটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড, ওকে বুঝানো। ওকে, এটা হচ্ছে মেটাতে আমার কি হচ্ছে, আমার পানি কম লাগছে, আর অর্থতে বেশি পানি লাগে। ওকে, মেটাতে এইটাই নিয়ম। ওকে, আচ্ছা, এখন এই জায়গাগুলোতে হচ্ছে দেখো, এখানে একটা মজার জিনিস কি, সেটা ওয়ান অ্যান্ড অনলি টেম্পারেচার চেঞ্জে পুরো একই রকম জিনিস, প্রায় স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রিঅ্যাকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এইগুলা কি হচ্ছে মুখস্থ করে মনে রাখতে পারবা, মনে রাখতে পারলে প্যারা নাই, ভালো, আর বুঝে বুঝেও হচ্ছে মনে রাখা আসলে যায়। এখন বোঝার নিয়মটা কি, এটা আমার কোর্সে দেখাবো আমি কিভাবে হচ্ছে কি তুমি বুঝায় হচ্ছে মনে রাখতে পারবা, আই থিঙ্ক। তো আপাতত হচ্ছে কি করা, মুখস্থ করো। ওকে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নাইট্রোজেনটা যদি আসি, নাইট্রোজেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা রিঅ্যাকশন তোমার বইয়ে দেওয়া আছে। এটা কি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ওকে, আর এই রিঅ্যাকশনটা একটু খেয়াল করো, খুবই মজার একটা রিঅ্যাকশন। এখানে কি পানি রিঅ্যাকশন করে, এটা একটা অক্সাইড নাইট্রোজেনের, সেই অক্সাইডের সাথে দেখো দুইটা উৎপন্ন হয়, এটা হচ্ছে নাইট্রিক আর হচ্ছে নাইট্রাস, দুইটাই। এটা হচ্ছে নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রিক, ইক আর হচ্ছে আস, এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। ওকে, জাস্ট বিক্রিয়াগুলো একটু মনে রাখো, এটা সেই গঠন করার হচ্ছে ওয়াই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কয়েকটা রিঅ্যাকশন, এখান থেকে প্রায় অনেক ধরনের কোশ্চেন আসে, ম্যাথমেটিক্যাল বলো, তারপর হচ্ছে যে কোনো টাইপ জিনিস বলো, সেখানে কোশ্চেন আসবে। তুমি যখন হচ্ছে ট্রাইটেশনের ম্যাথগুলো করবা, তখন তোমাকে একটা রিঅ্যাকশন যদি এরকম দিয়ে দেয়, তুমি কিন্তু সারা দিনে হচ্ছে বের করতে পারবে না, তার সমতা করতে অনেক টাইম লেগে যাবে। ওকে, তোমাকে মুখস্থ আলটিমেটলি এটা করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা হচ্ছে এখন আসি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে, এসএসসি এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে আমাদের হ্যালাইডের হাইড্রোলাইসিস। ওকে, এইটা নট অনলি খালি এস, মানে হচ্ছে এসএসসি এর জন্য, এটা হচ্ছে আমার এভরিথিং। এটা আমাদের হচ্ছে এইচএসসি আর হচ্ছে গিয়ে এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এখান থেকে হচ্ছে প্রায় এরকম হচ্ছে আমাদের সুন্দর অনেকগুলা হচ্ছে কোশ্চেন আসে, এটা অনেক অনেক স্টার। ওকে, তো এখানে আমার হচ্ছে ফার্স্টেই আমাদের যে আলোচনা, এখানে দেখতেই পারতেছো আমার হচ্ছে নাইট্রোজেন ক্লোরাইড আছে, তো এটার সাথে পানি যোগ করলে আমার কি বিক্রিয়া হবে, পানির যে বিক্রিয়া সেগুলো হচ্ছে আমাদের হাইড্রোলাইসিস। তো এখন এইখানে আমাদের কি রিঅ্যাকশন হবে সেটা আমরা হয়তো মুখস্থ করলাম, বাট আমরা একটু বুঝি, আমরা আগে দেখি কি উৎপন্ন হতে পারে। আমি ডাইরেক্টলি বলে দিতে পারবো, আমি দেখে হচ্ছে এখন বলে দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া টাইপের কিছু তৈরি হবে, আর ওইদিকে হচ্ছে আমাদের এইচওসিএল টাইপ কিছু তৈরি হবে, অথবা এইচসিএল টাইপ কিছু তৈরি হবে, বা অন্য কিছু তৈরি হতে পারে। আচ্ছা, প্যারা নাই, আমরা দেখি। ওকে, আমরা হচ্ছে অ্যাজাম্পশন করতেছি এরকম হতে পারে। আমি কিভাবে করলাম, এটা হচ্ছে করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, তোমরাও পারবা যখন শিখাবো বিক্রিয়া কিভাবে আসলে করতে হয়। আমরা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে দেখি অনেক সময় হচ্ছে বিক্রিয়াগুলো ধরতে পারি না কি হইতে পারে, বাট আমি যেভাবে শিখছি সেই অনুযায়ী হচ্ছে ট্রেন অনুযায়ী তুমি ধরতে পারবা আসলে কি হইতে পারে। একটা অ্যাজাম্পশন হয়তো সবসময় ঠিক হবে না, বাট 95% ক্ষেত্রে দেখবা তোমারটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা হচ্ছে রিঅ্যাকশনটাতে আসি। রিঅ্যাকশন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার কি করতে হবে, দেখো এই এনসিএলটাকে আমার হচ্ছে একটু ভাগ করি, এই এই একটা সিএল কে আমি একটু দূরে সরাইতে দিলাম। ওকে, এনসিএল এর। ওকে, তো একটা জিনিস বুঝো, এনসিএল হচ্ছে তিনটাই তার সর্বোচ্চ, আর কিন্তু নাই। এখন এই জায়গাটা একটা কিন্তু বিষয় তোমার আছে, সেই বিষয়টা হচ্ছে খেয়াল করো। এখানে আমি বলছিলাম, মনে আছে কিনা আগের চ্যাপ্টার গুলাতে, হাইড্রোলাইসিস যখন করতে চাবা, হাইড্রোলাইসিস মানে কি, পানির আর্দ্র বিশ্লেষণ। ওকে, পানি দ্বারা বিশ্লেষণ করব। তো এখানে বলছিলাম, এখানে আমার মেইন ফ্যাক্টর থাকে ডি অরবিটাল। ওকে, যে ডি অরবিটাল থাকে সেখানে সে অ্যাটাক করবে, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওকে, তো এখন দেখো এইখানে এই বান্দার মধ্যে ডি অরবিটাল কার আছে, ওর তো ডি অরবিটাল নাই। আমরা আগে বলছি নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, বাট ক্লোরিনের মধ্যে তোমার ফাঁকা ডি অরবিটাল পড়ে আছে। তাহলে ওএইচ, পানির যে ওএইচ, সেটা অ্যাটাক করবে হচ্ছে ক্লোরিনে, এটা সব সময় থাকবে। ওকে, ওএইচ অ্যাটাক করে সেই জায়গায়, সেখানে হচ্ছে আমাদের ডি অরবিটাল আছে। ফার্স্টে সে খুঁজবে হচ্ছে আমার কেন্দ্রীয়তে। ওকে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, কিভাবে কেন্দ্রীয় পরমাণু বের করে সেটাও আমরা শিখাইছিলাম, যে যার হচ্ছে জারণ ভ্যালু বেশি। ওকে, আমরা আস্তে আস্তে আসবো। ওকে, সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় পরমাণু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, বাট এখানে কিছু চেঞ্জ আছে, কিছু বিষয় আছে আরো। ওকে, তবে স্বাভাবিক ইজিলি ভাবে সেটাই আর কি। আর হচ্ছে এখানে বলছিলাম পানির যে ওএইচ, পানির কিভাবে ভাগ হয়, একটা এইচ ধরি আর হচ্ছে ওএইচ, এভাবে হচ্ছে আমরা একটা ভাগ করি। আসলে এই বান্দাটা হচ্ছে সবসময় ডি অরবিটালের দিকে খুঁজে, কোথায় হচ্ছে আমার ফাঁকা ডি অরবিটাল আছে, সেখানে হচ্ছে আমার অ্যাটাক করার ট্রাই করে, এছাড়া সে নিতে পারবে না। এখন এইখানে নাইট্রোজেনের তো নাই ডি অরবিটাল, ক্লোরিনের আছে, দ্যাটস ওয়াই ওএইচ হচ্ছে অ্যাটাক করবে ঠিক এইভাবে। ওকে, ওএইচ এর হচ্ছে কি মুক্তজোড় আছে আমার, ও এর হচ্ছে আমার মুক্তজোড় আছে, সে হচ্ছে আমার এই ক্লোরিনকে সুন্দর করে হচ্ছে অ্যাটাক করবে।
ওকে, আর তখন কি হবে, এই যে এদের যে বন্ডটা আছে না, এই বন্ডটা হচ্ছে আমার ভেঙে যেতে থাকবে। আর এইদিকে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেনের মধ্যে এই বন্ডটার দিকে, এইদিকে তাদের মধ্যে হচ্ছে গিয়ে আমার আকর্ষণ, ভালোবাসা তৈরি হয়ে থাকবে। বুঝতে পারছো? এদের ভালোবাসা নষ্ট হবে এই ক্লোরিনের সাথে, এদিকে হচ্ছে হাইড্রোজেনের সাথে ভালোবাসা ক্রিয়েট হবে, আর এদের মধ্যে এই ক্লোরিন আর OH এর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তো এই ভালোবাসার যে আউটপুট, সেটা তাহলে আমার কিরকম হবে একটু খেয়াল করো তো। আউটপুটটা বলো তো কিরকম হতে পারে। তাহলে দেখো আউটপুটটা আমার এই এতটুক নিয়ে আমার একটা কিছু হবে, আর এই এতটুক নিয়ে আমার আরেকটা কিছু হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে আমি এতটুক নিয়ে যদি আসি তাহলে কি হবে, ক্লোরিন, নাইট্রোজেন আর এই যে হাইড্রোজেনটা, এই হচ্ছে H, তারপরে প্লাস ওইদিকে আমার কি থাকবে, HOCl লেখে। ওকে, বুঝতে পারছো? ওকে, এটা একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যাসিড, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বুঝতে পারছো এটা? তাহলে এটা কি আমার একটা স্টেজ। ওকে, এরকম হচ্ছে আমার আরেকবার হবে। কথাটা বুঝতে পারছো? আরেকবার কার হবে, এই বান্দাটার হবে আরেকবার। ওকে, এখন এটা একই, এটা যদি আরেকবার করি, আরেকবার আদ্র বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে আমার কি হবে। ওকে, তাহলে হচ্ছে আমি একটু সরি, তাহলে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে আরেকবার একটু আঁকি, ক্লোরিন। ওকে, এই হচ্ছে আমার H ছিল এইদিকে। ওকে, এটাকে আমি হচ্ছে আবারও আদ্র বিশ্লেষণ করব। তাহলে কি হবে, বুঝতে পারছো একই কেস। তাহলে কি আবারও OH ক্লোরিনকে অ্যাটাক করবে, তাহলে আমি আরেকটা ক্লোরিন সরাই। তাহলে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে H, একটা ক্লোরিন এদিকে দিলাম, আর একটা ক্লোরিন হচ্ছে আমি এদিকে দিলাম। ওকে, এখন কি করবে, OH আবার হচ্ছে আমার অ্যাটাক করবে। ওকে, তাহলে H টা হচ্ছে এদিকে না দিয়ে আমরা হচ্ছে এদিকে দিই, তাহলে লিখতে সুবিধা, তাহলে হচ্ছে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখন কি করবে, সেই H আসবে আর হচ্ছে OH। তো OH আবার কি হবে, এই যে এদের মধ্যে সম্পর্ক ভাঙন করতে থাকবে, ও হচ্ছে গিয়ে ওকে অ্যাট্রাক্ট করবে, আর আয়ন অ্যাট্রাক্ট করবে হচ্ছে H কে, কারণ ওর মধ্যে ডি অরবিটাল আছে, দ্যাটস ওয়াই OH হচ্ছে H কে অ্যাট্রাক্ট করবে। তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে, আবারও তোমরাই বলো, খুবই ইজি জিনিস। তাহলে হচ্ছে আমার এই পাশে একটা ক্লোরিন থাকলো, এই পাশে হচ্ছে একটা অ্যান, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে আর একটা হাইড্রোজেন আসবে, আর হচ্ছে এরা হচ্ছে আমার আলাদা হয়ে যাবে। তাহলে হচ্ছে HOCl হবে, আগের একটা HCl, এখন আর একটা HOCl, টোটাল হচ্ছে আমার দুইটা HOCl থাকতেছে। তারপর হচ্ছে আমার কি হয়ে যাবে, আবারও এইটা, ওকে, এইটা হচ্ছে আমার আবারও হচ্ছে আবার আরেকবার ভাঙবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আরেকবার যদি আমি ভাঙাই, খেয়াল করো, তাহলে হচ্ছে আমি আরো একবার রাখতেছি। ওকে, তাহলে হচ্ছে ক্লোরিন। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু এইদিকে আঁকি, তাহলে নাইট্রোজেনটা এইদিকে আঁকতেছি, হাইড্রোজেনটা এইদিকে আঁকতেছি, এদিকে আরেকটা হাইড্রোজেন আঁকতেছি, আর এদিকে সেই ক্লোরিনটা আঁকতেছি। এখন আবার কি হবে, পানি, আর হচ্ছে এইদিকে OH। ওকে, তো সেম ভাবে আবারও একই জিনিস ঘটবে, এই বান্দাকে হচ্ছে কি আমার ওই অ্যাটাক করবে, এই বান্দার সাথে এই, আর এদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে থাকবে। ওকে, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই বন্ধনটা ভেঙে খালি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আবারও কি হবে, তাহলে এই একটা যে অ্যাটলিস্ট তার অবশিষ্ট ক্লোরিন ছিল, এই ক্লোরিন তো এখন হচ্ছে ফুললি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই ক্লোরিনের জায়গায় হচ্ছে আমার হাইড্রোজেন চলে আসবে, এই আমার হাইড্রোজেন চলে আসলো, এই আমার হাইড্রোজেন চলে আসলো, এই আমার হাইড্রোজেন চলে আসলো, আর টোটাল হচ্ছে টোটাল যদি HCl তৈরি করে, এই হচ্ছে আমার এটা। তো এই হচ্ছে সেই অ্যামোনিয়া। ওকে, এইটাই কিন্তু সেই অ্যামোনিয়া। ওকে, খেয়াল করতে বুঝতেছো জিনিসটা? এই হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট লাস্টে। ওকে, এটাই আমরা হচ্ছে ফার্স্টে লিখছিলাম। এই যে কথাটা বুঝতে পারছো আই থিঙ্ক। ওকে, তাহলে এখানে তাহলে আমার কয়টা আসবে, 3টা আমার আসবে। ওকে, এই বিষয়ে আমরা কনফার্ম। ওকে, আমি সমাধান করি নাই, ওকে, তোমরা সমাধান করি না, জাস্ট দেখাইলাম। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে আমরা আসি ফসফরাসের, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটার না একই রকম বিষয়। ওকে, বাট ফসফরাসের একটা বিষয় আছে, এইটার হাইড্রোলাইসিসটা হচ্ছে নরমালি আমরা যেভাবে করছি এটাই, বাট এটার মধ্যে একটু হচ্ছে আমাদের ডিফারেন্ট আছে। ওকে, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা তোমরা একটু করলেই বুঝবা আসলে দুইটার একটু ডিফারেন্স। এটা একটু কঠিন, এটা একটু এটা নরমাল। ওকে, এটা আমরা একটা আগেরটার মধ্যে করে আসছি। তো আমরা হচ্ছে এটাকে ফার্স্টে করি। এটা আমার কি হবে, এখানে আমরা যদি আসি সেই আগের মতোই ঠিক PCl2 নিলাম একটা, আর হচ্ছে গিয়ে ওই ইয়াটা ক্লোরিনটা আমি একটু দূরে নিলাম, আর হচ্ছে এই ক্লোরিন নিলাম। ওকে, ওর সাথে কি আসবে, পানি হচ্ছে অ্যাড হবে। তো পানির জন্য আমার কি করতে হবে, OH কোথায় অ্যাটাক করবে, যেখানে ডি অরবিটাল আছে। এখন বলো তো ফার্স্টে কাকে অ্যাটাক দেখে কোথায়,
কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল আছে কিনা, যদি না পায় তারপরে সে অন্য জায়গায় শিফট করে। তো এখন কিন্তু পি তে ডি অরবিটাল আছে, আমরা আগে দেখাইছি, তার মানে কি OH কিন্তু এখন এইখানেই আসবে। কথাটা বুঝতে পারছো? এই OH বান্দা কিন্তু এখন এই জায়গাতে আমার চলে আসবে। আচ্ছা, এটা যদি একটু বইয়ের মধ্যে সুন্দর করে আঁকি তাহলে হচ্ছে একটু খেয়াল করো, সুন্দর করে আমরা একটু আঁকা ট্রাই করি। তাহলে হচ্ছে আমার এইখানে থাকবে হচ্ছে H ও এই হচ্ছে এটা। ওকে, তো এখনো কি হবে, একই রকম ওর বন্ডটা হচ্ছে ভেঙে যাবে, এই যে বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে ও এই ওর যে মুক্ত জোড় থাকবে সে হচ্ছে এই যে ওর সাথে অ্যাটাক হয়ে বন্ড করা শুরু করবে। আর ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে এরা পরস্পর হচ্ছে আমাদের বন্ড করা স্টার্ট করবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এটা দেখতে কেমন হবে দেখো তো। তাহলে এখানে ক্লোরিন তো চলে যাবে, তাহলে পি এর সাথে আমার হচ্ছে জাস্ট এদিকে থাকবে কি OH। কথাটা বুঝতে পারছো? আর H আর Cl, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ইম্পর্টেন্ট, এই হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে আবার হবে, আবার কি আসবে, আবার হচ্ছে তোমার এই বান্দাটাই তো আসবে, তাই না? এই যে এটা আবার আসবে, বুঝতে পারছো না? নরমাল জিনিস। এটা যদি আমি আবার রাখি, ওকে, আবার আসলো, তাহলে হচ্ছে গিয়ে এদিকে একটা ক্লোরিন রাখলাম, এদিকে একটা পি রাখলাম, ওকে, এইদিকে হচ্ছে ওয়েস্ট উঠাই দিলাম লেখা সুবিধার জন্য, নাহলে তো দেখতে হিজিবিজি হবে। আর এদিকে আরেকটা ক্লোরিন নিলাম, ওকে। এখন কি করবে, OH আবার আসবে, এই হচ্ছে HOH, এই যে এরা হচ্ছে কোথায় অ্যাটাক করবে, যেখানে ডি অরবিটাল আছে, যদি কেন্দ্রীয় থাকে কেন্দ্রীয়তে অ্যাটাক করবে, এটাই হচ্ছে কেন্দ্রীয়, তো এখানে আমরা অ্যাটাক করবে। আর ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনের সাথে চলে যাবে, ওকে, এই বন্ডটা ভেঙে যাবে, পি আর Cl এর বন্ডটা আমার ভেঙে যাবে, তো ক্লোরিন হাইড্রোজেনের সাথে অ্যাটাক করবে আর হচ্ছে POH একসাথে মিক্সড হয়ে যাবে। তাহলে হচ্ছে এখন কি হবে, তাহলে খেয়াল করো, এখন হচ্ছে এই বান্দা দুইজন হচ্ছে আলাদা হয়ে যাবে আবারও, ওকে, এরা হচ্ছে আমার আলাদা হয়ে যাবে। যদি আলাদা হয়ে যায় তাহলে হচ্ছে আমার কি থাকবে, এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ফসফরাস, উপরে হচ্ছে কি আমার OH, এই আরেকটা OH অ্যাটাক হয়েছে কিন্তু যোগ হয়েছে, এই আরেকটা OH লিখলাম, আর একটা বাদ বাকি আছে আমাদের এখানে ক্লোরিন, আর হচ্ছে এই HCl আর HCl দুইটা HCl হলো না এখন, তাহলে হচ্ছে 2HCl এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে। এখন কি আবারও এটা কিন্তু আমাদের আবারও হবে, আবারও হচ্ছে আমাদের রিঅ্যাকশনে যাবে। এখন বলতো কি হবে আবার রিঅ্যাকশন গেলে, খুবই নরমাল জিনিস, বুঝতে পারতেছো? এটা যদি আবারও রিঅ্যাকশন যায়, একই রকম কেস, এই জিনিসটাকে আমি আবারও রিঅ্যাকশন নিতেছি, তাহলে কি হবে, একই জিনিস আসলে হবে। এই আমি ক্লোরিন আচ্ছা একটা অন্য কালিতে রাখি, তাহলে হচ্ছে তোমাদের তো বুঝতে হবে। এই হচ্ছে আমাদের পিটা নিলাম, OH গুলো একদিকে রাখলাম, নাহলে হচ্ছে দেখবা যে লিখতে মানে দেখাতে সুন্দর হবে না। আর এই হচ্ছে আমাদের ক্লোরিন, তো এখন কি আসবে, আবারও হচ্ছে আমার OH, ওকে, আর হচ্ছে H, এই যে ওদের মধ্যে হচ্ছে এই বন্ড, এই এদের মধ্যে এই বন্ড, পি আর Cl এর মধ্যে বন্ড ভেঙে যাবে, একই জিনিস আবার ঘটবে। তাহলে হচ্ছে কি হবে, এই যে এরা হচ্ছে আমার আবারও আলাদা হয়ে যাবে। কথাটা বুঝতেই পারতেছো, এরা হচ্ছে আমার আবার আলাদা হয়ে যাবে। তো এরা যদি আলাদা হয়ে যায় তাহলে এই পাশে কি থাকবে, পি এর হচ্ছে আমার 3টা OH চলে আসবে, OH OH, কথাটা বুঝতে পারছো? 3টা OH চলে আসলো, আর এই পাশে হচ্ছে আমার 3টা HCl ক্রিয়েট হবে, ওকে। এই 3টা যে OH, এই যে এই জিনিসটা, ওকে, এইটাকেই একটা নেক্সট পেজে আঁকি, OH OH OH, ওকে, এইটাই আসলে দেখতে কেমন হয়, তোমার বইয়ে আসলে এটাই লেখা, বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড, ওকে। তো এটার নাম কি, সব একটু খুঁজে দেখো, খুবই নরমাল জিনিস, তোমাদের খুবই পরিচিত, একটু ট্রাই করো যে খুঁজার, ওকে, নিচে খুঁজলে হচ্ছে ব্রেইন বাড়ে, দেখবা যে একটাতে খুঁজতে যায় আরেক জিনিস পাই গেছো, ওকে। এটা একটা ফসফরাসের অ্যাসিড, খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে, এটা আমরা আগে আলোচনা করছি, আগেও বলে আসছি, তো তোমরা একটু ফাইন্ড করা ট্রাই করো, ওকে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি রেজাল্ট, ওকে। তাহলে আমরা যদি এখানে রেজাল্টটা আঁকি, তাহলে এখানে আমাদের কি হবে, H3PO3 প্লাস হচ্ছে গিয়ে আমাদের 3HCl আমাদের আসবে, এই হচ্ছে আমাদের রেজাল্ট, ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস। এখন নিচেরটা হাইড্রোলাইসিসটা কি হবে, নিচেরটা হাইড্রোলাইসিস না একটু ডিফারেন্ট, ওকে, নিচেরটার আদ্র বিশ্লেষণ একটু অন্যরকম, তো এটা বেশি একটা আসে না, তাও বলবো তোমরা একটু শিখে রাখো, এটা কিছু না, তোমরা একটু ট্রাই আউট করো, নিচে ফাইন্ড আউট করার, ওকে, সবকিছু শিখা দিলে তো হবে না, আর হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি এটা ফ্রি কন্টেন্ট, যেহেতু সব তো শিখাবো না, ওকে। এখন দেখো এখানে একটা নরমাল জিনিস একটু খেয়াল করো, এখানে দেখো ফার্স্ট একটা জিনিস কেস হয়, সেটা হচ্ছে আমার POCl3 গঠিত হয়,
ওকে, এখানে তো OH আসে না, ডাইরেক্টলি খেয়াল করো। এখানে আমার PCl5 আছে আর এখানে অক্সিজেন একটা আসে। অক্সিজেন যদি আসে, অক্সিজেনের হাত কয়টা? 2টা। ওকে, পি এর এখানে কয়টা হাত ছিল? 5টা। ওকে, সে হচ্ছে 5টা ক্লোরিনের সাথে সে অ্যাড ছিল, এইরকম এরকম আরো একটা ধরো ক্লোরিন, এই টোটাল 5টা ক্লোরিনের সাথে সে হয়তো অ্যাড ছিল। এখন অক্সিজেন কি করতে হবে? অক্সিজেন কিন্তু 2টা জায়গা লাগবে, নাহলে কিন্তু হবে না, অক্সিজেন বন্ড করতে পারবে না। তো সে কি করতে পারে? অক্সিজেনটা তখন হয়তো বা এই 2টা ক্লোরিনকে সে সরাই দিবে, সরাই দেয় এখানে আমার অক্সিজেন চলে আসবে। সরাই দেই, তাহলে এখানে আমার ডাবল বন্ড করে হয়তো অক্সিজেন চলে আসবে। ওকে, এই যে এটা করে আমার এরকম গঠিত হয় আগে, গঠিত হওয়ার পর তারপরে হচ্ছে নরমাল নিয়ম, ওই যেভাবে করছি না, দেখাইছি না, একটা OH এরপর হচ্ছে একটা করে OH হচ্ছে অ্যাড হয়ে থাকবে। ওকে, এখন এখানে আর একটু ইয়া আছে, তারা হচ্ছে এখানে একটা কিছুটা হচ্ছে ক্যালাস টাইপের মতো গঠিত হয়, তোমার হচ্ছে পানির সাথে বিক্রিয়ার মতো, বাট হচ্ছে আসলে মেইন বেসিক মানে তো দেখা করতে হবে না, জাস্ট এই জিনিসটাই তুমি যদি এটাও দেখাতে পারো তাহলে হচ্ছে হয়ে গেছে। ওকে, আমি জাস্ট একটু হিন্স দিয়ে রাখলাম, তোমরা একটু নিজেরা ট্রাই করো পারো কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চন, এগুলা হচ্ছে আমাদের এডমিশন বলো, তারপরে হচ্ছে গিয়ে এসএসসি বলো, যাই বলো, সব জায়গায় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো প্রায় হচ্ছে আসে। তো এখন এখানে কি বলছে? PCl5 হয় কিন্তু হচ্ছে NCl5 হয় না কেন? এটার ব্যাখ্যা বলতে গেলে আমি একটু আগেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আমাদের কোয়েশ্চনে, বাট হচ্ছে আমি আবার রিপিট করতেছি। এখানে হচ্ছে আমাদের কি হবে, এখন এই জায়গাটায় আমি বলি PCl5 হয় না, NCl5 কেন হয়? ওকে, এটার একটা ব্যাখ্যা, খুবই ইজি ব্যাখ্যা, সেটা হচ্ছে আমাদের ডি অরবিটাল। এটার মেইন আনসারটা হচ্ছে ডি অরবিটালের বিষয়টা। ওকে, একটা ডি অরবিটাল আছে আর একটা ডি অরবিটাল নাই, শেষ। আসলে এই বিষয়টা এই জায়গাটাই আমার ইয়া। এখন এখানে কি হয়, মানে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তো ফসফরাসে হচ্ছে আমার কি আছে? নাইট্রোজেন আগে আসি। নাইট্রোজেন কত? বলো বলো, নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত? 7 না? তাহলে যদি 7 পরমাণু সংখ্যা হয়, আমি যদি তার ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে হচ্ছে কি হবে? 1s2 2s2 সরি 2p হচ্ছে গিয়ে 3। ওকে, এখন কোন যৌগ বিক্রিয়া করবে কি করবে না, ওকে, সেটা মানে বিক্রিয়া কতটুকু করবে, এন এর সাথে কয়টা এইচ আসবে, এন এর সাথে কয়টা সালফার আসবে, বা এন এর সাথে কয়টা অক্সিজেন আসবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে তার ব্যালেন্স দ্বারা। ওকে, ব্যালেন্স মানে কি? তার যোজনী দ্বারা। এখন যোজনীটা কিভাবে পড়তে হয়, এগুলো 19 পড়ে আসার কথা, বাট তোমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ আমি দেখছি। তো হচ্ছে আমি আবার খুব ভালো মতো বলতেছি, যোজনী জিনিসটা কি? সেটা হচ্ছে তার হাত, বলতে গেলে একটা হাতের মতো কল্পনা করতে পারো। সে কয়টা হাত কাকে দান করতে পারে। ওকে, সে যতগুলো হাত দান করতে পারবে সে তাদের সাথে ইন্টারাকশন করতে পারবে, মানে তাদের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে, তাদের সাথে বন্ডে আবদ্ধ হইতে পারবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তার যোজনী, মানে যোজনী মানে কি? তার হচ্ছে লাস্টে কতগুলো ইলেকট্রন আছে, লাস্টের শক্তি স্তর। এখন এখান থেকে দেখে আমি কিভাবে লাস্টের শক্তি স্তর বুঝবো সেটা একটু বুঝো। এখানে দেখো লাস্ট সবচেয়ে এন এর ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট কার? এই 2। ওকে, দেখো এখানে এগুলা কি? এগুলো হচ্ছে এন। তুমি যদি ইলেকট্রন বিন্যাস পড়ে আসো, এগুলো এন, এইটা তো আই থিঙ্ক পারবা, এসসি উঠলে আই থিঙ্ক এটা তো জানো, এটা হচ্ছে এন। এখন এখানে সর্বোচ্চ হাইয়েস্ট কত? 2। ওকে, এখন তোমাদের যে কনভেনশনাল বইতে এটা শেখানো হয়েছে লাস্টের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজনী। বিষয়টা আসলে এরকম না, লাস্টের শক্তি স্তরে যতগুলো থাকবে ঠিক এটাই আমার যোজনী না, এখানে যতগুলো আসলে বেজোড় ইলেকট্রন থাকবে, এই কথাটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, বেজোড় ইলেকট্রন থাকতে হবে, না হলে হচ্ছে আমাদের যোজনী হবে না। ওকে, বেজোড় ইলেকট্রন ছাড়া, বেজোড় ইলেকট্রন ওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এটা এখন দেখতে হবে, দেখতে হবে বেজোড় কয়টা আছে। এখন লাস্টে যদি শক্তি স্তরে দেখি কয়টা ইলেকট্রন আছে, 2 আর 3। ওকে, 2 আর হচ্ছে 3 যোগ করলে 5টা আছে, তাহলে তো 5 বিজোড় না রে, না এইভাবে না। এখন দেখো এটা ভাঙতে হবে, ভাঙবো কিভাবে? এইখান থেকে আমাদের এরকম ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো পি এর জন্য হচ্ছে আমার 3টা যদি আঁকি কিভাবে আঁকতে হয়, এভাবে যাবে, একটা যাবে, এইভাবে যাবে, বুঝতে পারছো? তো এখন দেখো তো এখানে আমার বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা না? এইভাবে বিজোড় থাকতে হবে, বুঝতে পারছো? টোটাল যোগফল বিজোড় না, জোড় এটা সেটা না, এইভাবে আমার বিজোড় থাকতে হবে। এই বিজোড় গুলা কি করতে পারবে? তারা হচ্ছে আমার আদান প্রদান করতে পারবে বা হচ্ছে বন্ড গঠন করতে পারবে, সেখানে আমার আরো বাইরে থেকে ইলেকট্রন আসতে এসে হচ্ছে আমার সাথে বন্ড করতে পারবে। ওকে, এইটাই হচ্ছে তার ব্যালেন্স। তো এই জায়গায় তার ব্যালেন্স হচ্ছে কত? 3। ওকে, এখন দেখো তার কি আর কোনো স্কোপ আছে বাড়ানোর বা প্রসারণ, যেটা তুমি ছোটবেলা হচ্ছে শিখে আসছো, অষ্টক সম্প্রসারণ, তারপর হচ্ছে অষ্টক প্রসারণ, এরকম টাইপের কিছু জিনিসপত্র। ওকে, এই ধারণাগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে হচ্ছে এটা আসার কথা। এখানে আর কিছু পসিবল না, কারণ এটা মাত্র টুপিতে শেষ, টুপিতে আর কেউ নাই, ডিটিক বলতে কেউ নাই।
তার এখানে কোনো ট্রান্সফরমেশন পসিবল না। তুমি যদি এখান থেকে ইলেকট্রন এখানে উঠাইতে চাও বা কিছু করতে চাও, এটা ইম্পসিবল এখানে। এখন উদাহরণটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন হচ্ছে ফসফরাস নিয়ে আসবো, আলোচনা করবো। ফসফরাসে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন ফসফরাসের কত আমার হচ্ছে 15, এখানে যদি আমি আবারও করি 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে কত আসবে আমার 10 12 15, আর 3d তে কত আমার 0 হয়ে গেছে। ওকে, এখন আমি যদি লাস্ট, আমার কাজ কিন্তু লাস্ট ইলেকট্রন স্তর নিয়ে দেখা, তো হচ্ছে আমি এগুলাকে ইলেকট্রন বিন্যাস করব। এই হচ্ছে আমি আঁকলাম, p তে হচ্ছে 1 2 3, এখানে একটা এখানে একটা এখানে একটা, আর d তে কি ফাঁকা একদম 1 2 3 4 5, d তে হচ্ছে 5টা অরবিটাল থাকে, সেটা আই থিংক জানোই। এই অবস্থা হয়ে গেছে। ওকে, এখন দেখো ওর বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা এই অবস্থায়, দেখো তো ওই যে এখানে কিন্তু আবারও আছে 3। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা একটা তার ভ্যালেন্সি। এখন এখন একটা জিনিস বোঝে, যখন সে রিঅ্যাকশন করে তখন সে উত্তেজিত হইতে পারে। ওকে, এটা একটা এক্সাইটেড স্টেট বলে। তো এই অবস্থায় একটা বিষয় হয়, তখন কি হয়, যদি n এর ভ্যালুগুলো আমার সেম হয়, ওকে, তাহলে সেই ইলেকট্রনগুলো ধাপান্তর করতে পারে ওইগুলাতে। কথাটা বুঝছো নাকি বুঝো নাই? ওকে, সাধারণ কেসে এখন দেখো এইটা কি আছে, আমার তো একটু ফাঁকা আছে, তো এখানে কি ইলেকট্রন যেতে পারবে না? কোনো প্রবলেম আছে? কোনো রকম প্রবলেম নাই, কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই। ওকে, তো n এর ভ্যালু সেম, তার এখানে ফাঁকা জায়গাও আছে, তাহলে সে কি করবে, ইলেকট্রন হচ্ছে পাস করে দিবে। কথাটা বুঝছো নাকি বুঝো নাই? এখন এখানে কি হইতে পারে, পাস করার কয়েকটা বিষয় হইতে পারে। সেটা হচ্ছে এইটা আমার এখানে সরে গেল একটা, আর এটা আমার এইখানে চলে আসলো, এরকম হইতে পারে। অথবা কি হইতে পারে, এইটাই আমার ডাইরেক্টলি এখানে পাস করে দিয়ে দিল। ওকে, যে কোনো একটা কিছু আমার হইতে পারে। এখন এই জিনিসটা এখন মেইনলি হচ্ছে তোমার বইয়ে আসলে লেখা, জাস্ট করলে পাস করে। এখন বিষয়টা কি, এই যে জিনিসটা এটা আমাদের হচ্ছে এমওটি না, মানে আমাদের আধুনিকভাবে এমওটি সৃষ্টি হয়েছে। ওই এমওটি তত্ত্ব অনুযায়ী আসলে দেখতে আসলে এরকম না, অন্যরকম ভাবে হয়। ওকে, তো মেইনলি হচ্ছে আমার পি থেকে ডিতে আসলে যাইতে পারে আর কি, কারণ এদের মধ্যে গ্যাপটা অনেক, শক্তির গ্যাপটা অনেক কম থাকে। ওকে, এস থেকে হচ্ছে যাওয়াটা একটু টাফ হয়, বাট এখানে দেখতে একটু অড লাগে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমাদের বই অনুযায়ী, তোমাদের লেভেল অনুযায়ী আসলে তুমি এটা লিখলে হবে, জাস্ট ধাপান্তরিত হয় ইলেকট্রনগুলো, এটা লিখলে আমার হয়ে যাবে। যদি ইলেকট্রন ধাপান্তরিত হয়, এই ইলেকট্রন যদি এখন নাই হয়ে যায়, তাহলে দেখতে এখন কেমন হবে, এটা একটু আগে আলোচনা করছি আমরা। এখন দেখো এখানে তাহলে আমার ইলেকট্রন থাকবে একটা, আর এখানে আমার আরেকটা ইলেকট্রন চলে আসবে। ওকে, তাহলে এই অবস্থায় যদি দেখো, তাহলে এখন কয়টা অযুগ্ম, 1 2 3 4 5টা। এই অবস্থায় আমার অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 5টা, মানে বিজোড় ইলেকট্রন। তাহলে এটাও কি একটা ভ্যালেন্সি। ওকে, ভ্যালেন্স মানে যোজনী আর কি, এটাও একটা আমার যোজনী। তাহলে 3 হইতে পারে, 5 হইতে পারে, সে 5 সাথেও লিঙ্ক করতে পারে, 3 সাথেও লিঙ্ক করতে পারে। তাহলে এখানে কি ব্যাখ্যা, তাহলে কি বুঝলাম, n তাহলে হচ্ছে সর্বোচ্চ লিঙ্ক আপ সংখ্যা কয়টা, 3টা। তার মানে কি n Cl3 পর্যন্ত হইতে পারবে, 3টা পর্যন্ত সে লিঙ্ক করতে পারে, 3 জনের সাথে সে লিঙ্ক করতে পারবে। এর চেয়ে উপরে তার লিঙ্ক করা পসিবল না। কিন্তু ফসফরাসের কয়টা লিঙ্ক হইতে পারে, 3টা হইতে পারে, 5টা হইতে পারে। তাহলে কি ফসফরাস PCl3 তো করতেই পারে, কোনো প্রবলেম নাই, এটা তো কোনো প্রবলেম নাই। আবার PCl5ও করতে পারে, ওটাতেও কোনো তার প্রবলেম হবে না। ওকে, বুঝতে পারছো জিনিসটা? এটাও আমার হইতে পারে। তাহলে এই হচ্ছে কি আমাদের আনসার, অ্যাকচুয়ালি এটা পসিবল, আর এটার হচ্ছে এটার পসিবল। বুঝতে পারছো কেন হয় আর কেন হয় না? নরমাল, খুবই ইজি ব্যাখ্যা, আই থিঙ্ক বুঝে গেছো। ওকে, এখন এরপরে হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। এই কোয়েশ্চনটা হচ্ছে আমাদের 5 স্টার কোয়েশ্চন, এটা বিভিন্ন জায়গায় আসে এবং তোমরা পারো না, আমি জানি না কেন পারো না, বাট খুবই নরমাল একটা জিনিস। ওকে, কোয়েশ্চনটা কি চাইছে, PCl5 Br5 PF5 হচ্ছে হয়, কিন্তু হচ্ছে PI5 কেন হয় না? ওকে, এটা কিন্তু নরমাল তোমার বইয়ের কোয়েশ্চন, বাট আমি জানি না কেন তোমরা পারো না। তো এখন কোয়েশ্চন দেখি তোমরা হচ্ছে কিন্তু আশা করে ফেলতে পারবা, তোমরা যদি একটু বুদ্ধি হয়। এই বুদ্ধিগুলো তোমাকে খাটাইতে হবে যদি অ্যাডমিশনে একটু ভালো রেজাল্ট করতে চাও। তো এখানে একটু বুঝো, এই প্রত্যেকটার মধ্যে কি পার্থক্য আছে, এই তিনটার সাথে এইটার কি পার্থক্য আছে, কই পার্থক্য আছে? পি তো সব জায়গায় সেম, পার্থক্য তাহলে কি এই বান্দাগুলোতে একটু পার্থক্য আছে। তাহলে এখন বলো, এই তিনটা বান্দায় কি এমন জিনিস সেম বাট এইটাতে একটু টোটালি ডিফারেন্ট? ওকে, এই দেখো তোমাকে কিন্তু কোয়েশ্চন অনেক আননোন কোয়েশ্চন পড়বে, তো তোমাকে কিন্তু একটু ভাবতে হবে এইভাবে। ওকে, সব কোয়েশ্চন যে কমন পড়বে এরকম না। তো এই যে বুদ্ধিগুলা, এগুলো যদি খাটাও, দেখবা যে অনেক আননোন আনসার তুমি পাই যাবা। তাহলে এখন এখানে আসি, এগুলোতে কি কি চেঞ্জ আছে তুমি কি বলো? একটা চেঞ্জ আমি বলি কি কি আছে, সেটা হচ্ছে এগুলা, এই যে এই দুইটা কিন্তু খুব হাই ইলেকট্রোনেগেটিভিটি, মানে কি তড়িৎ ঋণাত্মকতা অনেক হাই এর থেকে।
আবার কি হতে পারে, এরও কিন্তু এর থেকে হাই, ব্রোমিনেরও কিন্তু ওর থেকে হাই। তারপরে কি হতে পারে, প্রোটন সংখ্যা। ওকে, ওরা কিন্তু অনেক উপরে, ওর কিন্তু প্রোটন সংখ্যা অনেক বেশি। ওকে, তাহলে এই যে এগুলো পার্থক্য। আর কি হতে পারে, প্রোটন সংখ্যা বেশি মানে কি, এর ভরও অনেক বেশি। ওকে, এদের তুলনায় এর ভর কিন্তু অনেক বেশি। এই যে পার্থক্য আসলে আমাদের আনসার কাছাকাছি চলে আসছি, আমরা কিন্তু আনসার হয়ে গেছে আসলে। এটার যে ব্যাখ্যা সেটা হচ্ছে আমাদের এদের ভর আর হচ্ছে আকার, এইটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এটা না ব্যাখ্যাটা। ওকে, এটার হচ্ছে এটা নিয়ে ব্যাখ্যা। এখন তুমি চিন্তা করো, ধরো তুমি আসো, তুমি তোমার দুই হাতে দুইটা ফুটবল আছে, এখন তুমি কি করতে পারবা, খুব ইজিলি আগায় রাখতে পারবা। কিন্তু এখন তোমার দুই হাতে দুইটা যদি হচ্ছে গিয়ে ফুটবল না দিয়ে যদি ডাম্বেল খুব ওজনের 20 কেজি 15 কেজি ওজনের হচ্ছে গিয়ে আমাদের ডাম্বেল দিয়ে রাখে, তুমি খুব ইজিলি আগাইতে পারবা না, নষ্ট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এইটাই ঘটে এখানে। আই আকার হচ্ছে অনেক বড়, আয়ের আকারটা, আয়োডিনের আকারটা অনেক বড় হয়ে যায়। ওকে, এই আয়োডিনের অনেক বড় আকারের জন্য এটা বেশি স্থায়ী হইতে পারে না। ওকে, তখন কি হয়, একে তো আকার অনেক বড়, তারপরে কি হয় দেখো, পাঁচটা আবার আই 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 আরো পাঁচটার মতো আমাদের আই ধরো, এগুলা কি করে, ওর মধ্যে অনেক স্টিয়ারিক বাধা দেয়। তো নতুন কি ওয়ার্ডটা, স্টিয়ারিক। ওকে, স্টিয়ারিক ওয়ার্ডটা কি তোমরা আগে পড়ছো আমি জানি না ঠিক। ওকে, স্টিয়ারিক বাধা, এটা মনে রাখবা। এটা কি, এটা আসলে বন্ধনের সময় যে একটা বাধা ক্রিয়েট হয়, ওয়ান কাইন্ড অফ। ওকে, ওদের বন্ধনের জন্য। ওকে, এটাকে বলে স্টিয়ারিক বাধা। তো এখানে কি হয়, আকার যখন বড় হয় তখন এদের মধ্যকার মানে বাইরে থেকে আর অ্যাটাক করতে পারবে না। ওকে, এদের মধ্যকার একটা খুব হিজিবিজি অবস্থা হয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা, খুবই হচ্ছে হিজিবিজি অবস্থা, অনেক ওজন, খুব সুস্থভাবে থাকতে পারে না, মানে বলতে গেলে একটার সাথে ওভারল্যাপ হয়ে থাকে একেবারে তার আকারের জন্য। ওকে, তখন কি হয়, এটা আসলে মেনটেন করতে পারে না নিজের সাম্যাবস্থাটা, তখন সে ভেঙে যাওয়া শুরু করে। স্টিয়ারিক বাধা যখন অনেক বেশি হয়ে যায়, ওকে, তখন তারা স্টেবল হতে পারে না, এটা ভেঙে যায়। ওকে, আরেকটা বিষয় ঘটে, যখন অনেক আকার বড় হয়, তোমরা একটু পড়বা, তখন এই ভরের জন্য একদিকে প্লাস একদিকে মাইনাসের কিছু অবস্থা সৃষ্টি হয়ে থাকে। ওকে, একদিকে প্লাস একদিকে মাইনাসের কিছু চার্জের মতো সৃষ্টি হয়ে থাকে, কারণ অনেক বড় ফেজ গ্রহণ করে ফেলে। তো এগুলোর জন্য ওকে, একে তো হচ্ছে কি এইরকম সৃষ্টি করে, আবার পি এর মধ্যে আছে। ওকে, এরাও কি করে, এদেরকে দূরে সরাই দিতে থাকে। ওকে, কারণ এইদিকে একটা এদিকে আরেকটা ধরো আয়োডিন আসলো, প্লাস প্লাস এদিকে প্লাস, তো এটা কি ওকে বিকর্ষণ করবে না, ওকেও কিন্তু বিকর্ষণ করবে। তাহলে এটা কি, একজন আরেকজনকে অলওয়েজ ধাক্কা দিয়ে থাকবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। তো মেইনলি তোমার বইয়ে যেটা খুব সিম্পল ভাবে যদি বলি, সেটা হচ্ছে আমার আকার আর ভর, অনেক ভর বেশি আর হচ্ছে অনেক আকার অনেক বড়, দ্যাটস ওয়াই এটা স্টিয়ারিক বাধাটা অনেক বেশি, সে স্টেবলি থাকতে পারে না। তো এটা কি হয়, পিসিএল এই যে এটা PI5 টা খুব দ্রুত হচ্ছে আমার ভেঙে গিয়ে PI3 গঠন করে ফেলে। কথাটা বুঝতে পারছো, PI3 আর I2 গঠন করে ফেলে, এটা খুব বেশিক্ষণ স্টেবল থাকতে পারে না। ওকে, বুঝতে পারছো। আর এগুলার কি, এগুলোর আকার তো ছোট, কোনো প্যারা নাই, আর এগুলোর তো ঋণাত্মকতা অনেক বেশি, তো ভালো করে অ্যাট্রাক্ট করে থাকতে পারে। এটার তো ঋণাত্মকতাও অনেক কম, তো ভালো করে অ্যাট্রাক্ট থাকতে পারে না, উল্টা হচ্ছে বিকর্ষণ হয়ে আমার হচ্ছে এটা পড়ে যায়। ওকে, এই হচ্ছে কি খুবই নর্মাল একটা ব্যাখ্যা এবং ইজি একটা জিনিস। ওকে, নেক্সট হচ্ছে আমরা আসি, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের N2 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয়, মানে কি আমাদের নিষ্ক্রিয় যে 18 নম্বর গ্রুপগুলো আছে সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, সেটা হচ্ছে যারা কারোর সাথে বিক্রিয়া করে না, একদম নিষ্ক্রিয়। ওকে, তো N2 হচ্ছে ওদের পরে বেশ নিষ্ক্রিয়, ওর কার সাথে আর রিঅ্যাকশন করতে চায় না। তো এখন এটার কারণটা কি, এটার কারণটা খুবই নর্মাল একটা জিনিস। সেটার ফার্স্ট কারণটা হচ্ছে আমাদের N2 হচ্ছে গিয়ে আমাদের কি আছে, কি হইতে পারে, সেটা হচ্ছে আমাদের N2 ত্রিবন্ধন। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কারণ, ত্রিবন্ধন যদি যেখানে আছে সেগুলোর হচ্ছে আমার বন্ধন খুবই স্ট্রং বন্ধন। ওকে, বুঝতে পারছো, এটার হচ্ছে কি স্ট্রং বন্ধন। আবার কি হইতে পারে, এই N এর আকারও ছোট, তো আকার ছোট হওয়ার কারণে কি সুবিধা হয়েছে, আকার যদি ছোট হয়, আকার ছোট হওয়ার কারণে কি হয়েছে, এরা খুব কাছাকাছি থাকতে পারে, তাই না। ওদের কিন্তু হচ্ছে ওরা খুব, দেখো যদি হচ্ছে খুব বড় জিনিস হয়, ওকে, এদের প্লাস বা হচ্ছে গিয়ে এদের প্লাস এবং হচ্ছে এদের মাইনাস ধরো হচ্ছে ইলেকট্রন গুলা। ওকে, তো এরা কিন্তু ধরো এই মাইনাসটা ও প্লাসকে আকর্ষণ করে যাচ্ছে, কথাটা বুঝতে পারতেছো। তো যদি খুব বড় হয় তাহলে দূরত্ব বেশি যাবে, তেমন একটা আকর্ষণ হবে না। ওকে, কিন্তু যদি ছোট হয় তাহলে সুবিধাটা কি, তারা একটু কাছাকাছি থাকবে, এমন একটা রেঞ্জে থাকবে তারা আকর্ষণ করতে সুবিধা হয়।
ওকে, বিষয়টা হচ্ছে আমার এই জায়গাটায়। আবার কি এর হচ্ছে তড়িৎচুম্বকতাও বেশি। ওকে, দ্যাটস মিল সবকিছু মিলে হচ্ছে কি হয়, এরা খুবই স্ট্রংলি আমার বন্ড করে থাকে। কথাটা বুঝতে পারছো? আর হচ্ছে বন্ড করে থাকাতেই হচ্ছে এদেরকে তুমি সহজে হচ্ছে তুমি ভাঙতে পারবা না। ওকে, এন্ডকে তুমি 3টা বন্ধন ভাঙা, ত্রিবন্ধন, বুঝতেই পারতেছো, ভাঙা হচ্ছে বেশ কঠিন। তোমার বই হচ্ছে আরো বুঝায় লেখা আছে, তুমি একটু দেখতে পারো, বাট মেইন হচ্ছে এই জিনিসটাই। ওকে, এটাই হচ্ছে আমার মেইন আনসার। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরে রাতে যদি আসি, আমাদের হচ্ছে অক্সাইড গঠন খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো হচ্ছে আমরা আগে আলোচনা করে ফেলছিলাম। তো হচ্ছে আমাদের নাইট্রোজেনের হচ্ছে 5টা অক্সাইড হয়, 5টা অক্সাইড দেখো নামগুলো দেওয়া আছে, এবং হচ্ছে খুবই খুবই এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট, নট অনলি এসএসসি, এটা হচ্ছে এডমিশনের জন্য হচ্ছে আমার অনেক 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 ইম্পর্টেন্ট। কথাটা বুঝছো? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে আমার কয়েকটা অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড, ওকে, এর মধ্যে এইটা এটা হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে লাফিং গ্যাস নামে চিনি। ওকে, এটা খুব জায়গায় আসে, পারলে এগুলোর কালার টালার সহ হচ্ছে তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের আরো উপকার। আর এখানে আমার কি দেওয়া আছে, কোনটা নিরপেক্ষ গ্যাস আর বিক্রিয়া করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ গ্যাস, আর বাকিটা হচ্ছে আমাদের অম্লীয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা, খুবই, বুঝছো? এগুলো তোমার বইয়ে সুন্দর করে দেওয়া নাই, আছে চিপা চুপায়, যেটা পড়তে হচ্ছে কি খেয়াল থাকে না, বাট খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে আমাদের ফসফরাস অক্সাইড আমরা আগে বলে ফেলছিলাম, দুইটা অক্সাইডই থাকে, একটা হচ্ছে P2O3 আর হচ্ছে P2O5। ওকে, আর নাইট্রোজেনের কয়টা, 5টা। ওকে, এগুলোর কালার সহ মুখস্থগুলো আরো ভালো, এগুলো কালার কি কি। ওকে, তো এখানে আমরা দেখি বলে ফেলছি, এগুলো আলোচনা করে ফেলছি, কম পানিতে কি হয়, বেশি পানিতে কোনটা অর্থোফসফরিক আর হচ্ছে মেটাফসফরিক, আলোচনা করে ফেলছি, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এবং হচ্ছে সিকিউতেও বিভিন্ন জায়গায় আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসবে হচ্ছে হাইড্রেট গঠন। তো হাইড্রেট জিনিসটা কি? হাইড্রেট হচ্ছে আমাদের হাইড্রোজেনের সাথে একটা বন্ধন। ওকে, যেমন হচ্ছে NH3, এটা ওয়ান কাইন্ড অফ হাইড্রেট। ওকে, হাইড্রেট হচ্ছে এরকম, যেখানে আমার এইচ এমনিতে কি থাকে +1, তার জারণ ভ্যালু, হাইড্রেটে কি হয় -1 হয়, মনে থাকবা। ওকে, এটা আমরা আস্তে আস্তে শিখবো, বাট এই যে বেসিকের অভাবে, এটা 9 10 আসলে পড়ার কথা, বাট বেসিকের অভাবে তোমরা হচ্ছে পিছায় গেছো এগুলো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটার একটা হাইড্রেটের উদাহরণ কি, এই যে এটা হচ্ছে আমাদের একটা হাইড্রেটের নরমাল উদাহরণ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো, এই যে অ্যামোনিয়া ক্রিয়েট করছে। ওকে, NH। ওকে, হাইড্রেট মানে কি, এইচ এর সাথে যুক্ত হবে যেখানে এইচ এর জারণ ভ্যালু -1। ওকে, মানে এইচটা সাধারণত পরে যোগ হবে, কোন একটা ধাতু বা অধাতুর সাথে যোগ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে হাইড্রেট। ওকে, তোমরা আস্তে আস্তে আরো জানবা, প্যারা নাই, আমার সাথে থাকো, আমি হচ্ছে আরো বেসিকলি একদম বুঝাবো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু আরেকটা হাইড্রেট আছে, PH3, এটা কিন্তু আমাদের হাইড্রেট, এটা হচ্ছে ফসফরাসের হাইড্রেট। ওকে, আর NH3 কি, NH3 হচ্ছে নাইট্রোজেনের হাইড্রেট। ওকে, এখন এখানে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সেটা কি NH3 আর হচ্ছে PH3 এর মধ্যে ক্ষারধর্মিতার আলোচনা। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, বোথ ফর এসএসসি এন্ড হচ্ছে এডমিশন। ওকে, এটা আমাদের প্রায় কোয়েশ্চন দেখবে এগুলাতে আসতে। এখন এই দুজনের মধ্যে কে বেশি ক্ষার শো করে, সেটা তোমাকে দেখা দিতে হবে। বিষয়টা কি, দুইজনের গ্রুপ একই, দুইজনই হাইড্রাইট, এখানেও এইচ লাগানো, এখানেও এইচ লাগানো, বাট স্টিল কেন একজন আরেকজনের ক্ষার কম বেশি। ওকে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এগুলোর ব্যাখ্যা কিভাবে করব, আমি প্রত্যেকটা ক্লাসেই বলতেছি যে এগুলোর ব্যাখ্যাগুলা তুমি তো মুখস্থ করবাই, ওকে, মানে জিনিসটা তো জানবাই, বাট হচ্ছে কি আগে তুমি একটু ট্রাই করো নিজে পারো কিনা, কারণ এটা থেকে বিভিন্ন রকম উদ্ভাবনী চিন্তা তোমার করতে হবে, কিছু কিছু কোয়েশ্চেন থাকবে তোমার কমন পড়বে না, তো এগুলো তুমি কিভাবে চিন্তা করো, কিভাবে আনসার দিবা, এগুলো একটু ট্রাই করবা। তো আমি আগের ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে হচ্ছে আমরা না জানলেও আনসারটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। ওকে, এখানে আমরা দেখবো এই দুজনের মধ্যে কে চেঞ্জ, N আর P দুজনে হচ্ছে আলাদা, তার মানে কি যদি কোনো রকম চেঞ্জ আসে এটা হচ্ছে এই দুজনের জন্য। এখন তুলনা করবো N আর P এর মধ্যে কি কি চেঞ্জ আছে। একে কি, N এর আকার ছোট, P এর আকার বড়, তারপর কি N এর তড়িৎচুম্বকতা অনেক বেশি, P এর হচ্ছে তড়িৎচুম্বকতা অনেক কম। আর কি কি চেঞ্জ আছে, আর বলতে গেলে খুব একটা চেঞ্জ নাই, ঘনত্বটা নতুনই আসো বা চার জায়গা আসো, ওইগুলো খুব একটা চেঞ্জ আসলে এগুলো হয় না, বাট রাখো, মনে রাখো, যতগুলো পারো মনে রাখো। এখন এগুলোতে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করো। ওকে, ব্যাখ্যা দেওয়ার ট্রাইটা কি, এখন ক্ষারধর্মিতা ব্যাখ্যা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, ক্ষার কারা হয়, যারা হচ্ছে H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার হয়, আর যারা হচ্ছে H+ দিবে তারা হচ্ছে অ্যাসিড হয়। তাহলে কি দুজনে দেখতে হবে কে বেশি দ্রুত হচ্ছে H+ নিচ্ছে। ওকে, সে বেশি ক্ষার, বুঝতে পারছো, এইটা হচ্ছে নরমাল কোয়েশ্চন। এখন H+ নেওয়ার জন্য তাকে তাহলে কি হইতে হবে, অবভিয়াসলি তার অ্যাট্রাক্ট করার ক্ষমতা অনেক বেশি হইতে হবে যদি বেশি নিতে চায়। তাহলে এই দুজনের থেকে তুমি দেখতেই পারতেছো নাইট্রোজেনের অ্যাট্রাক্ট করার ক্ষমতা অনেক বেশি, কারণ তড়িৎচুম্বকতা অনেক বেশি, আকারও ছোট। যদি আকার ছোট হয় তাহলে তো সমস্যা নাই, খুব কাছাকাছি ধরো H+ যদি এখানে এসে যায় সহজে অ্যাটাক করে ফেলবে, এই জায়গায় অনেক দূরত্বটা ছোট হইতে থাকবে। বাট আকার যদি অনেক বড় হয় তাহলে H+ কিন্তু এখানে থাকতে হবে,
মানে বেশ দূরত্ব থাকতে হবে, নাহলে কিন্তু আসতে পারবে না। আকার ছোট হলে কিন্তু খুব কাছাকাছি থাকতে পারবে এসটা, বাট দূরত্ব যদি বেশি হয়ে যায় তাহলে এস প্লাসটা কিন্তু অনেক দূরে থাকতে হবে। তখন কি এখানে আকর্ষণ বেশি হবে না এখানে আকর্ষণ বেশি হবে? অবভিয়াসলি এখানে আকর্ষণ ইজিলি হবে, সে ইজিলি এস প্লাসকে টানতে পারবে। তাহলে নাইট্রোজেনের আকার তো ছোট, তাহলে সে ইজিলি টানতে পারবে। আবার কি তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, মানে নেগেটিভিটি, মানে হচ্ছে তার ইলেকট্রন হচ্ছে ঘনত্ব তার দিকে টেনে নেওয়ার প্রবণতা এমনি অনেক বেশি। বুঝতে পারছো? সে ইতিমধ্যে অনেক নেগেটিভ, ওকে, সে প্লাসকে অ্যাট্রাক্ট করবে অবভিয়াসলি অনেক বেশি। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তুমি যদি দেখো এই যে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা আর একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। কথাটা বুঝতে পারছো? ওকে, তার মানে কি অ্যামোনিয়াতে হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে হচ্ছে আমার পিএইচ3 হচ্ছে তুলনায় NH3 বেশি ক্ষারধর্মী। ওকে, কারণ আকার ছোট, তার মানে কি তখন হচ্ছে কি খুব কাছাকাছি অবস্থায় আমাদের অ্যাট্রাক্ট করতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন গুলাও থাকে, তো ইজিলি হচ্ছে সে H+ কে তার দিকে আনতে পারবে। এটাই তোমার ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই তোমাকে সুন্দর করে দিতে হবে। এখন কিভাবে দিবা? এই যে এই রিঅ্যাকশনটা একটু দেখাবা আর ব্যাখ্যাটা তুমি দিবা। রিঅ্যাকশনটা আসলে কি লিখছি, এই যে অ্যামোনিয়াটাতে আমি হচ্ছে এই অ্যামোনিয়াটাকে হচ্ছে এইভাবে লিখছি, ধরো হচ্ছে এই অ্যামোনিয়া আসলে কি, এই অ্যামোনিয়া এখানে কিন্তু একটা মুক্ত জোড় থাকা যায়, ওকে, তো ওর সাথে একটা H+ অ্যাড হবে। তো H+ যদি অ্যাড হয় তাহলে হচ্ছে আমার এটা কি হয়ে যাবে, অ্যামোনিয়াম আয়ন বলে এটাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তো PH3 এর ক্ষেত্রে এটাও সেম, একই রকম জিনিস। পি এর হচ্ছে এক মুক্ত জোড় আছে, ওর সাথে হচ্ছে H+ তো গ্রহণ করবে কারণ ক্ষার, তাহলে এটা কি হবে, ফসফোনিয়াম আয়ন বলে এটাকে, PH4+। ওকে, এখানে দেখো এখানে কি হয়, এই H+ এ কিন্তু কোনো ইলেকট্রন নাই, এখানে এই দুইটা ইলেকট্রনই ওই H+ কে সম্পূর্ণ যোগান দেয়, এটাকে বলে সন্নিবেশ বন্ধন। ওকে, সন্নিবেশ বন্ধন কোনটা, যখন একজনই দুইটা ইলেকট্রনের যোগান দিয়ে পরস্পর বন্ধন গ্রহণ করে। ওকে, সমযোজী, এটা ওয়ান কাইন্ড অফ সমযোজীর মতোই, বাট একটু স্পেশাল ক্যাটাগরি নাম। সমযোজী কি হয়, একজন একটা ইলেকট্রন প্রদান করে, আরেকজন হলো আরেকটা প্রদান করে, দুইজনে মিলে পরে বন্ধন গ্রহণ করে। বাট এখানে কি হয়, দেখো একজনই দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, একজনই দুইটা দিবে, তারপর দুজন শেয়ার করে থাকবে। তো সন্নিবেশ বন্ধনে আমরা পরে আলোচনা করব, তো আপাতত এটা বুঝছো আই থিঙ্ক। ওকে, নর্মাল জিনিস, তো তোমাকে এই সুন্দর করে দুইটা পয়েন্ট লিখতে হবে, তাহলে কিন্তু হবে না, পরীক্ষা মার্ক দেবে না। ওকে, তাহলে হচ্ছে এই পর্যন্ত আমাদের ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের পি অরবিটালের 15 গ্রুপের খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে সেগুলো আমরা আলোচনা করবো। আমি কোয়েশ্চেন ইতিমধ্যে বলে দিয়েছি, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, বিভিন্ন রকম টেস্ট পেপার খুলে বা হচ্ছে বিভিন্ন রকম কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখতে পারো কি আসলে কোয়েশ্চেন গুলো আসে। এসএসসি লেভেল থেকে আমরা বলবো হচ্ছে তুমি হচ্ছে একটু কোয়েশ্চেন ব্যাংক করা ট্রাই করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে পরবর্তীতে দেখবা একটু পিছিয়ে যাবা। ওকে, তো আমরা হচ্ছে আবারও আসবো সামনে ক্লাসে, তো স্টে টিউন উইথ মি।